নমস্কার বন্ধুরা, অভিকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গরমের শুরু থেকেই যে গাছটির ফুল নিয়ে আসে এবং চলে প্রায় অক্টোবর মাস পর্যন্ত, গন্ধে যা জুড়ি মেলা ভার, সেরকমই একটি ফুল হলো হাসনুহানা। আজকে আলোচনার বিশেষত্বটা হলো এই হাসনুহানা গাছকে নিয়ে। হাসনুহানা অর্থাৎ হিন্দিতে যাকে বলা হয়েছে রাত কি রানী। তো এই রাত কি রানী বা রাতের রানী বা হাসনুহানা, আজকে আমরা আলোচনা করব এই হাসনুহানাকে নিয়ে। এই গাছটির নামের সঙ্গে হেনা নামক একটি গাছের নাম জুড়ে দেওয়া হয়, বলা হয় যে হাসনুহানা বা হেনা। বাস্তবে হেনা আলাদা, হাসনুহানা আলাদা। হেনা হলো যেটাকে আমরা মেহেন্দি বলি, সেই মেহেন্দিকে হেনা নামে বলা হয়, আর হাসনুহানা হাসনুহানাই। এর কিন্তু অন্য কোনো নাম হয় না। কেউ হাসনু হেনাও বলে, কেউ হাসনা হেনা বলে, আবার না হলে হাসনুহানা। যে নামই আমি বলবেন সেই নামই চলবে, তবে এই নামটি ছাড়া একে কিন্তু অন্য কোনো নামে ডাকা হয় না। হিন্দিতে শুধুমাত্র রাত কি রানী বা রাতের রানী বলা হয়ে থাকে। গাছটি সুন্দর সুমিষ্ট গন্ধযুক্ত ফুল দেওয়ার জন্য খুব বিখ্যাত, কিন্তু অনেকেই এর ভেষজ গুণ জানেন না। গাছটির প্রচুর ভেষজ গুণ রয়েছে। মূলত রাতের বেলা এর ফুল ফোটে এবং সকালে এই ফুল ধীরে ধীরে ঝরতে আরম্ভ করে। রাত্রে গাছটি থেকে, অর্থাৎ গাছের যে ফুল রয়েছে সেই ফুল থেকে মিষ্টি একটা গন্ধ বেরোয় এবং যত পরপর দিনের শুরু হতে থাকে সেই গন্ধ ধীরে ধীরে অনেকখানি কমে যায়। এই গাছের মূলের যে রস, সেই রস যাদের দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। এই পাতার রস গরম করে যদি কেউ সেবন করে, সেক্ষেত্রে যারা কৃমিতে দীর্ঘদিন ধরে আক্রান্ত, সেই কৃমি রোগ কিন্তু অনেকটাই কমে যায় বা চলে যায়। একই সঙ্গে আমাশা, বিশেষত রক্ত আমাশয়, এই রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই পাতার রস হালকা করে গরম করে তাতে কাঁচা নুন মিশিয়ে সেটা একটু গরম করে নিয়ে যদি সেবন করা হয়, তাহলে রক্ত আমাশয় দ্রুত পরিমাণে সেরে যায়। এছাড়াও যারা স্তন প্রদানকারী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব উপকারী। সেক্ষেত্রে এই পাতার রসের সঙ্গে নারকেল দুধ মিশিয়ে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। চলে আসছি পরিচর্যার ক্ষেত্রে। দেখুন, আমার কাছে এটা একটা প্লাস্টিকের টব রয়েছে, তবে যাদের কাছে প্লাস্টিক টব অ্যাভেলেবল, প্লাস্টিক টবে করতে পারেন, অসুবিধে নেই, কিন্তু চেষ্টা করবেন মাটির টব দেওয়ার। আমার কাছে মাটির টব অ্যাভেলেবল না থাকায় আমি প্লাস্টিক টব দিয়ে বসিয়ে নিয়েছি। যে কোনো টবেই হয়, তবে প্লাস্টিকের টবের থেকে মাটির টবে একটু বেশি ভালো হয়। এবারে আসবো মাটি তৈরি কিরকম করব। শুরুতেই বলে রাখি যে বেলে দোআঁশ মাটিটা ভীষণ পরিমাণে পছন্দ করে। প্রত্যেকটা গাছের একটা নিজস্ব পছন্দ রয়েছে, ভালো লাগা রয়েছে। তো এই হাসনুহানা বেলে দোআঁশ মাটিটা পছন্দ করে। যেখানে সাদা বালি, অর্থাৎ বিল্ডিং করার সময় যে বালিটা আমরা ইউজ করি, বিল্ডিং করার আগে মাটিকে গর্ত খুঁড়ে যে বালি দিয়ে আমরা ভরাট করি, সেই বালিটা, সেটা আপনারা নেবেন 2 ভাগ। সাধারণ মাটি, আপনার বাড়িতে যে মাটি রয়েছে কাছে, সেই মাটিটা নেবেন 1 ভাগ। এর সঙ্গে আপনাকে নিতে হবে কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। আপনি ভার্মি কম্পোস্ট হলে খুব ভালো, না হলে অ্যাটলিস্ট গোবর সার, যেটা 1 বছরের পুরনো পচানো হতে হবে, সেই রকম গোবরের সার অথবা পাতা পচা সার আপনারা নিতে পারেন। এই হলে মোটামুটি কিন্তু কম্পোস্টটা নিয়ে নিলেন 1 ভাগ। আর লাস্ট একটা জিনিস নিতে হবে, সেটা কোকোপিট। যদি কোকোপিট না থাকে তাহলে কাঠের গুঁড়ো নিতে পারেন, নাহলে ধানের তুষ নিতে পারেন, যেটাকে ধানের কুঁড়া বলা হয়, সেটা নিতে পারেন। আবার মাটিকে হালকা রাখার জন্য আপনারা চাইলে এতে একটু ধানের যে আগড়া যেটাকে বলা হয়, যেটা ভুয়ো ধান, সেই যে খোসাটা, সেইটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং
এই পুরো মিশ্রণটার সঙ্গে একটা জিনিস আপনাকে মেশাতে হবে, সেটা হচ্ছে সরিষার গুঁড়ো খোল। সরিষার গুঁড়ো খোলটা হচ্ছে আপনাকে দিতে হবে 2 চামচ। যেহেতু এটা আমার 10 ইঞ্চি টবে রয়েছে, যদি 8 ইঞ্চির টবে থাকতো তাহলে 1 চামচ, না হলে 10, 12 এই ধরনের মাপের জন্য আপনাকে দিতে হবে এখানে 2 চামচ। এই হয়ে গেলে সম্পূর্ণ মাটি তৈরি কমপ্লিট। এবারে আসবো হচ্ছে এই গাছের সূর্যালোকটা কেমন দরকার। দেখুন, এই গাছ কিন্তু একদম প্রপার মানে ফুল সানলাইটটা খুব পছন্দ করে। তবে ফুল সানলাইট যদি কেউ না দিতে পারেন, তারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট সেমি শেডে রাখার। সেমি শেডে রাখলেও কিন্তু ভালো পারফর্ম করে। সমস্যা এদের হয় যখন আপনি ফুল সানলাইট বা সেমি শেডে না রেখে যখন আপনি এদেরকে ফাইন মানে একদম সম্পূর্ণ শেডি এরিয়াতে রাখবেন অথবা ইনডোরে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু এদের বাঁচানো খুব সমস্যাজনক। সেক্ষেত্রে এরা বাঁচে না বলতে গেলে, তখন কিন্তু এরা মারা যায়। খাবারটা একটু এদের ক্ষেত্রে আলাদা হবে। এই গাছের খাবারের জন্য আপনাকে 1 চামচ সরষের পিঁড়ি, 1 চামচ ডিএপি এবং 1/2 চামচ পটাশ একসঙ্গে মিশিয়ে এখান থেকে 2 চামচ, যারা 8 ইঞ্চির টবে লাগাচ্ছেন তারা সেখান থেকে 2 চামচ নিয়ে নেবেন। আর কেউ যদি 10 বা 12 ইঞ্চির টবে লাগাই থাকেন তাহলে তারা কিন্তু সেক্ষেত্রে পুরো মিশ্রণটাই দিয়ে দিবেন। যাদের কাছে যারা ডিএপি বা টিএসপি, অনেকে মানে বাংলাদেশে টিএসপিটা পাওয়া যায়, তো বাংলাদেশি বন্ধুরা যারা রয়েছে তারা টিএসপিটা দেবে। আর যদি টিএসপি না পাও তাহলে সেক্ষেত্রে একটা কাজ করবে, যে এই সমস্ত মিশ্রণ না করে এই সম্পূর্ণ মিশ্রণটাকে অ্যাভয়েড করে গিয়ে এনপিকে বা যেটাকে আমরা সুফলা সার নামে চিনি, সেই এনপিকে 19-19-19, 20-20-20, 15-15-15 অথবা 10-10-10 যে কোনো একটা তোমরা সংগ্রহ করবে। 1 চামচ নিবে 8 ইঞ্চির জন্য, 1.5 চামচ নিবে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। টব অনুযায়ী এর হচ্ছে খাবারটা তোমরা হচ্ছে সিলেকশন করবে। এছাড়া এটা তো গেল সারের কথা, এছাড়া প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে অনুখাদ্য প্রদান করতে হয়। হাসনুহানার ক্ষেত্রেও কিন্তু এর কোনো ব্যতিক্রম নয়। হাসনুহানার ক্ষেত্রেও তোমাদেরকে কি করতে হবে না, অনুখাদ্য দিতে হবে। অনুখাদ্যটা 1 চামচ করে মাসে একবার দিবে, যদি সেটা ডাস্ট ফর্মে পাও অথবা দানা ফর্মে পাও। আর যদি লিকুইড ফর্মে পাও তাহলে 1 লিটার জলের জন্য 30 ফোঁটা জোগাড় করবে, দিয়ে একসঙ্গে স্প্রে করে দেবে। গাছের একদম ডগা থেকে গোড়া পর্যন্ত তোমরা স্প্রে করবে, করলে দেখবে সেখানে তাতেও ভালো ফল পাবে। রোগ পোকা বলতে দেখো, এই গাছের সব থেকে শত্রু যে সেটা হচ্ছে লেদা পোকা, যে আসে পাতা খেতে। এই গাছে মাঝে মাঝেই পাতা খেয়ে চলে যায় এরা। দ্বিতীয় যে পোকাটা আসে সেটা হচ্ছে অবশ্যই মাইটস বা মাকড়। এছাড়া আছে অ্যাফিডস। তো এদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ওষুধ রয়েছে, তোমরা যদি সেগুলো স্প্রে করে দাও তাহলে এই সমস্ত রোগ পোকা থেকে বাঁচবে। যেমন মাইটসের জন্য ডাইকোফল 1 লিটার জলে 1.5 ml তোমরা হচ্ছে মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে করবে। কিন্তু আর যাদের ক্ষেত্রে ডাইকোফল পাওনি তারা একটা কাজ করবে, তারা হচ্ছে কাকা বলে একটা যে পেস্টিসাইড পাওয়া যায়, সেটা 3 দিন অন্তর তোমরা স্প্রে করে রাখতে পারো। কাকাতে কিন্তু লাল মাকড়ের একদম জম, লাল মাকড় তাড়াতে কাকার জুড়ি মেরা ভার। এরপরে যদি দেখো যে অ্যাফিডসের প্রচুর সমস্যা রয়েছে, অ্যাফিডস তাড়াতে আমরা সবসময় জানি যে ইমিডাক্লোরোপিড খুব ভালো কাজ করে। 1 লিটার জলে 2 ফোঁটা দিয়ে 5 দিন অন্তর অন্তর 3 বার করে স্প্রে করবে। এতে কি হবে না, যদি অ্যাফিডস এসে থাকে তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। অ্যাফিডস অ্যাকচুয়ালি কি হয় না, অ্যাফিডসের আক্রমণ ঘটলে তবে দিবে, না হলে কিন্তু এটা অন্য সময় কখনো দিবে না, তাতে কিন্তু গাছের প্রবলেম হতে পারে। এবারে 3 নম্বর যেটা ব্যাপারে বলবো সেটা হচ্ছে কি লেদা পোকা। লেদা পোকা তাড়ানোর জন্য ক্লোরোপাইরিফস, এটা হচ্ছে 2.5 ml 1 লিটার জলে দিয়ে 7 দিন অন্তর অন্তর তোমরা হচ্ছে স্প্রে করবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এই ওষুধটা দেবে। এছাড়া যাদের কাছে ক্লোরোপাইরিফস পাওয়া যায় না, যেমন আমার এলাকায় পাওয়া যায় না,
তো আমাকে কি করতে হয় না, প্রোফেক্স সুপার দিতে হয়। প্রোফেক্স সুপার 2.5 ml 1 লিটার জলে ভালো করে দিয়ে মাসে 2 বার আমাকে স্প্রে করে রাখতে হয়। এতে কিন্তু খুব ভালো কাজ পায়। তুমি যদি কিছুই না পাও তাহলে শুধু প্রোফেক্স সুপার স্প্রে করলেও কিন্তু হয়। কিন্তু এখানে একটা কথা না বললে নয়, যে প্রোফেক্স সুপার এতটাই হাই পাওয়ারের যে তুমি যখন এটা ইউজ করবে তারপরে অন্য ওষুধ এখানে আর কোনো কাজ করবে না। ঠিক আছে, তো এবারে আসি যে যদি নর্মাল একটা ওষুধ শুরু থেকে তোমরা স্প্রে করে রাখো, যেমন হচ্ছে ডার্মিথয়েড 30% গ্রুপের রোগর, টাপগড়, যে কোনো একটা, বাংলাদেশি বন্ধুরা তোমরা টাপগড় পেয়ে যাবে, আর যারা ভারতীয় রয়েছে তোমরা হচ্ছে রোগর পাবে। তো এই রোগর অথবা টাপগড় যে কোনো একটা তোমরা হচ্ছে স্প্রে করে দিবে। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে স্প্রে করে রাখবে। এটা যদি সপ্তাহে একবার করে রাখতে পারো তাহলে আর অন্য কোনো কিছু স্প্রে করতে লাগবে না। ঠিক আছে, এবারে যদি তারপরেও দেখো যে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অন্য ওষুধগুলো যে যে সমস্যার কথা বললাম সেই সমস্যার যেটা দেখা দিবে সেই অনুযায়ী তোমরা কাজ করবে। এই গাছে আরও একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখবে পাতা কিরকম কুঁকড়ে মুড়ে যাচ্ছে। তো এই জিনিসটা হলে পাতা কুঁকড়ানো একটা রোগ হয়। এটা থেকে বাঁচার জন্য ওই যে আমরা যেটা মাটিতে দিয়ে থাকি ফুরাডন অথবা থাইমেট, সেই থাইমেট 8 থেকে 10 দানা গাছের গোড়াতে তোমরা হচ্ছে দিয়ে দিবে, মাটিতে দিয়ে রাখবে। এটা কি করবে, এটা হচ্ছে 10 মাসে একবার করে দিয়ে রাখবে, দিয়ে রাখলেই হবে। এই হয়ে গেলে মোটামুটি এর রোগ পোকা তাড়ানো যায়। এছাড়া এখানে আরেকটি কথা বলতে হয় যে এই গাছে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ডাইব্যাক হওয়া। যেমন আমি যখন কিনেছিলাম আমার এইখানে একটা ডাল ছিল, ডালটা হঠাৎ করেই শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পর আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিই। ঠিক একই সমস্যা এই ডালটাতেও হয়েছিল। তো এই গাছের হঠাৎ ডাইব্যাক হওয়া হচ্ছে একটা সমস্যা রয়েছে। তো এই ডাইব্যাক থেকে বাঁচার জন্য মাঝে মাঝে কি করবে, ধরো এই ফুলগুলো ফুটে গেল, তো ফুলের ফুটে যাওয়ার পর ডালগুলোকে হালকা করে ছেঁটে দেবে, ছেঁটে দিয়ে তোমরা সাপ স্প্রে করে দিবে। সাপ মোটামুটি সমস্ত বাগানির কাছেই থাকে। যাদের কাছে সাপ নেই তারা ব্লাইটক্স অথবা অ্যামিস্টার টপ দিতে পারো। তবে এটা যেহেতু সাধারণ একটা গাছ, তাই আমি এখানে ব্লাইটক্স বা অ্যামিস্টার টপের মতো এত দামি ওষুধ দেওয়ার পক্ষপাতী নয়। তবে আপনি চাইলে দিতে পারেন, তাতে আরও বেটার হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেগুলোর দাম অনেকটাই বেশি। তো এরকম সাধারণ নর্মাল একটা ভ্যারাইটির গাছের জন্য এত খরচ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, তবে দিলে দিতে পারেন। ফেব্রুয়ারির 25-এর পর থেকে মার্চের 15 তারিখের মধ্যে কাটাই ছাঁটাইটা করবেন, কারণ কাটাই ছাঁটাই না করলে এই সময় এই গাছের কিন্তু ফুল পাওয়াও একটু প্রবলেম হয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি যে গাছকে একটু বুশি রাখতে পারলে গাছে ফুলের মাত্রাটাও বেশি পরিমাণে আমরা পেতে পারি। এই গাছের আরেকটা ব্যাপার রয়েছে, এই হচ্ছে একটা কুন্দ গাছের মতো বা বেল ফুলের গাছের মতো মাঝে মাঝে এদের ডালপালাগুলো এরকম নুইয়ে পড়ে, ঝেপে পড়ে চারিদিকে। তো এদেরকে হচ্ছে শক্ত লাঠি দিয়ে বেঁধে দিতে হবে। তো আমি শীঘ্রই এর হচ্ছে রিপোর্ট করব, যে কারণে আমি আর এর চেঞ্জ করিনি। তবে সেখানে যখন রিপোর্ট করব তখন ভালো করে লাঠি দিয়ে একে শক্ত করে বেঁধে দেব। এছাড়া এই গাছে এই ফেব্রুয়ারি মাসে একটা বিশেষ সার আপনাকে দিতে হবে। সেটা কি করতে হবে, এই যে ধরুন মাটিটা আছে, এই মাটির উপর থেকে 1 ইঞ্চি লেয়ার হচ্ছে আমাকে একদম তুলে ফেলে দিতে হবে। তুলে দিয়ে এইখানে হচ্ছে ভার্মি কম্পোস্টের একটা 1 ইঞ্চি লেয়ার তৈরি করতে হবে। তবে ভার্মি কম্পোস্টের লেয়ার দেওয়ার আগে ওই জায়গাটাতে যেখান থেকে আমি মাটিটা তুলে নিলাম, তো এইরকম শেকড়ের চারিদিক থেকে মানে এই সাইড বরাবর আপনারা কি করবেন না, 2 চামচ সুপার ফসফেট, অথবা যাদের কাছে সুপার ফসফেট নেই হাড় গুঁড়া থাকলে সেটা 1.5 চা চামচ, এবং 1 চা চামচ এসওপি বা সালফেট অফ পটাশ, যেটাকে আমরা সাদা পটাশ বলে থাকি, সেই জিনিসটা, অথবা সাদা পটাশ যেটা ওইটা দিবেন। দিয়ে তারপরে কি করবেন না, এই ভার্মি কম্পোস্টের লেয়ারটা তৈরি করে দিবেন।
তাহলে কি কি দিতে বললাম? আমি বললাম 2 চামচ ফসফেট, 1.5 চামচ হাড় গুঁড়া এবং যে কোনো একটা, এবং এর সঙ্গে 1 চা চামচ হচ্ছে এসওপি দিয়ে ভালো করে ভার্মি কম্পোস্ট ঢাকা দিয়ে একটা লেয়ার করে দিবে। তো এই জিনিসটা করে রাখতে পারলে এই গাছে কিন্তু আর কোনো খাবার আপনাকে 1 মাসের মধ্যে আর দিতে হচ্ছে না। এরপর আপনারা সর্ষের খোল পচানো জল, সেটা 1 মাস পর থেকে একটু করে পাতলা করে করে দিয়ে রাখতে পারেন মাঝে মধ্যে, কারণ সর্ষের খোলে নাইট্রোজেন ছাড়াও প্রচুর অনুখাদ্য রয়েছে, এবং তারপরে যে সমস্ত অনুখাদ্য বা এটা ওটা আমি দেওয়ার কথা আগে বললাম সেগুলো সবগুলো হচ্ছে দিতে থাকবেন, তাতে করে ভালো ফলন পাবেন। আর এই গাছ অবশ্য সর্ষের পেঁড়িটাকে একটু বেশি পছন্দ করে, অন্যান্য সারগুলো তাকে দিতে হয় ফুল পাওয়ার জন্য, কিন্তু না হলে এ হচ্ছে সর্ষের পেঁড়িটাকেই হচ্ছে বেশি পরিমাণে পছন্দ করে। এই গাছ নিয়ে একটা ভালো মিথ রয়েছে, বলা হয় যে হাসনুহানার গন্ধ নাকি এতটাই সুন্দর হয় যেটার ফলে কি হয় না, এর গাছের গোড়ায় হচ্ছে সাপ চলে আসে। বস্তুতপক্ষে সাপের এতটাও ঘ্রাণ শক্তি তীব্র নয় যে সাপ হচ্ছে সুন্দর এরকম একটা গন্ধকে শুঁকতে শুঁকতে গাছের গোড়ায় চলে আসবে। গাছের গোড়ায় মূলত সাপ আসে একটা কারণে, সেটা হচ্ছে যে সুন্দর গন্ধযুক্ত এই ফুলগুলো ডেকে থাকে বিভিন্ন ধরনের পোকামাকড়কে। একটু খেয়াল করে কাছ থেকে দেখাই, এই যে ফুলগুলো দেখুন অনেকটা মণ্ডভিলা বা আপনার হচ্ছে করবরি ফুলেদের মতো, এর হচ্ছে ডাঁটাটা একটু লম্বা। মূলত এই যে ডাঁটা লম্বাওয়ালা গাছগুলোর ফুলে, মানে এই ফুলওয়ালা যে গাছগুলো হয়, এদের হচ্ছে প্রচুর পরিমাণে ফুলের মধ্যে মধু থাকে। সেই মধু খেতে আমরা জানি প্রজাপতি, মৌমাছি সহ একাধিক পোকামাকড় আসে, আর সেই পোকামাকড়কে খাওয়ার জন্য চলে আসে ব্যাঙ, মাকড়সা। তো এই ব্যাঙ, মাকড়সা বা পোকামাকড় এগুলোকে খেতে আসে সাপ। আর এইভাবেই হচ্ছে মূলত বাস্তুতন্ত্রের যে নিয়ম, খাদ্য খাদক শৃঙ্খল, সেইটা হচ্ছে বজায় থাকে। আসলে গাছের গন্ধে বা ফুলের গন্ধে কিন্তু সাপ কখনো আসে না, সাপ আসে মূলত এই ব্যাঙকে খাওয়ার জন্য। আর ব্যাঙকে খেতে এলে আমরা তখন কথাটা রটিয়ে দেই কি, যে হাসনুহানা গাছে প্রচুর পরিমাণে সাপ আসে। আসলে সাপ হচ্ছে হাসনুহানা বলুন, কামিনী বলুন, গন্ধরাজ বলুন, এদের কাছে কখনো সাপ আসে না, সাপ আসে মূলত এই ব্যাঙ খাওয়ার জন্য, গাছের গোড়ায় ঘুরতে থাকে। আর একটা কারণে হয়, এই গাছ হচ্ছে ভীষণ বুশি হয়ে যায় মাটিতে লাগালে, তো তখন এর নিচে তাদের হচ্ছে বাসস্থান গড়ে তোলে তারা। শুধুমাত্র এই গাছ নয়, যত গাছ বুশি হয় তাদের গোড়াতে সাপ ঘুরে বেড়ায় এই কারণেই যে সাপ একটু নিরিবিলি জায়গা খোঁজে, একটু এরকম গাছের কাছাকাছি জায়গাগুলো খোঁজে যেখানে প্রচুর পোকামাকড় আসবে আর সে হচ্ছে তার খাবার সেখান থেকে জোগাড় করতে পারবে। তো এই ছিল হাসনুহানার সম্পূর্ণ একটা কথা। আজকের পার্টটা ছিল হাসনুহানাকে নিয়ে। গরমের ফুল, এবং গরমের ফুল বললেও ভুল হবে, গরম থেকে শুরু করে সারা বছর কম বেশি ফুল দেয়, শীতে সম্পূর্ণ ডরমেন্সিতে যায়। শীতে কখনোই কাটাই ছাঁটাই করবেন না, সার দেবেন না। তবে এই শীতকাল বাদ দিলে প্রায় 12 মাস এই গাছটির ফুল পাবেন। যাদের হচ্ছে হাতে পয়সা কম, যাদের হাতে সময় কম, তারাও কিন্তু এই গাছটা করতে পারেন। এই গাছের গোড়াটা সবসময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তবে চ্যাপচ্যাপে কাদা করবেন না, তাহলে মোটামুটি কিন্তু আর সবকিছুই ঠিকঠাক আছে। আমি কেন বললাম যাদের হাতে পয়সা কম, কারণ এর দাম এর যে মার্কেট প্রাইস সেটা হচ্ছে 30 থেকে 50-এর মধ্যে। আমি যেমন 30 টাকায় একে পেয়েছিলাম। তো আপনার যদি ভালো থাকে, নসিব ভালো থাকে, আপনি 30 টাকায় পেতে পারেন, নতুবা আপনাকে 50 টাকার আপনি খোঁজ করলে যে কোনো নার্সারিতেই আপনি পাবেন। এ গাছ 12 মাস অ্যাভেলেবল, যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন। খুব সহজলভ্য একটা গাছ, এবং ভারতীয় উপমহাদেশে এই গাছ খুব ভালো হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাগানে অবশ্যই একটা হাসনুহানা নিয়ে আসুন। ধন্যবাদ।